বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যদিও বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভাব্য নির্বাচনে জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন, তারপরও কিন্তু থেকে যাচ্ছে। কেন থেকে যাচ্ছে? এই জিনিসটা বর্তমান এই সরকার এবং তাদের সহযোগী এবং তাদের প্রশ্রয়ে লালিত এনসিপি নামে যে নতুন রাজনৈতিক দল, তারাই কিন্তু জন্ম দিচ্ছে। কি জন্ম দিচ্ছে? তারপরও প্রশ্ন এসে যাচ্ছে, সংস্কার আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে? অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎটা কি? সংস্কার আগে শেষ করবে না স্থানীয় নির্বাচন আগে না তারপরও কিন্তু রোডম্যাপ ঘোষণার পরও কিন্তু থেকে যাচ্ছে। এই জায়গা থেকে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে আসুন আমরা একটু দেখি এই যে কথাটা, আমরা একটা কথা বলি বাংলা ভাষায়, খুব একটা প্রবাদ বচন আছে না, ডিম আগে না মুরগি আগে। এই প্রবাদ বচন কিন্তু আসলে শুধু আমরা বলার জন্য বলি। আমি যেহেতু মুসলমান এবং এই দেশের 87-88% জনগণই ইসলাম ধর্মের অনুসারী, এটা কিন্তু অলরেডি কোরআনে ব্যাখ্যা দিয়ে হয়েছে। যেমন আমরা যদি আল্লাহ কিভাবে সৃষ্টি করছেন সেই জায়গাতেও না যাই, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কিন্তু আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, প্রত্যেকটি প্রজাতির প্রাণী থেকে জোড়া করে তুমি তোমার নৌকায়, মানে যে বড় নৌকা তিনি তৈরি করেছেন, নৌকায় উঠাও। তাহলে উনি কিন্তু ডিম উঠাননি, উনি কিন্তু মুরগি আগে উঠিয়েছিলেন নৌকায়। তার পরবর্তীতে আবার কিন্তু সেই মুরগি থেকে সারা পৃথিবীতে মুরগি ছড়িয়ে গেছে। অর্থাৎ এখান থেকে কিন্তু ওই যে সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, আমরা যে ভাষাতেই বলি না কেন, মহান রাব্বুল আলামিন কিন্তু আগে মুরগি তৈরি করেছেন জোড়ায় জোড়ায়। একমাত্র মানুষের বেলা বলা হয়েছে আদম আলাইহিস সালামকে আগে তৈরি করেছেন, তারপর আদমের থেকে হাওয়াকে তৈরি করেছেন, তারপর আমরা আমাদের আল্লাহ সৃষ্টি দিয়েছেন যে আমরা কি প্রক্রিয়ায় জন্মাবো, যেটা এখন আমরা জীববিজ্ঞান থেকে জানতে পারি, চিকিৎসা শাস্ত্রে আমরা জানি। আর পশু প্রাণীকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এটা কিন্তু কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে। সেই জায়গা থেকে এই যে মুরগি আগে না ডিম আগে, এটা বলার মানে হচ্ছে আসলে নির্বাচনকে কালক্ষেপণ করা, জাতীয় নির্বাচনকে কত দূরে ঠেলে দেওয়া যায়, এই কথাটার জন্যই মানে সংস্কার স্থানীয় নির্বাচন আগে এই কথাগুলো নিয়ে আসছে। এবং এক্ষেত্রে আমি বলবো যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং এনসিপি শুধু দায় এড়ায় না, জামাতে ইসলামেরও দায় আছে, কারণ এখানে তারা হালে পানি দিচ্ছেন। যদিও আমরা জানি এনসিপি জামাতে ইসলাম মিলে এই দেশের জনগণের 80% জনগণের, বা যদি ভোট 12-15%-এর বেশি জনসমর্থন তাদের নাই, অর্থাৎ তারা কিন্তু 80-85% জনগণের বিপক্ষে তারা দাঁড়িয়েছে। এখানে আমার মনে হয় এই জায়গায় ব্যাখ্যার প্রয়োজন নাই। আমরা একটু দেখি, এই যে সারা বিশ্বে গণতন্ত্র বলি, প্রজাতন্ত্র বলি, রাজতন্ত্র বলি, স্বৈরতন্ত্র বলি, একনায়কতন্ত্র বলি, একদলীয় শাসন ব্যবস্থা বলি, যতগুলা তন্ত্রের কথাই বলি না কেন, এগুলা কিন্তু সৃষ্টি করেছি আমরা মানুষ। ইসলামে কিন্তু সুন্দরভাবে নির্দিষ্ট করে দিয়েছে, যার কারণে কিন্তু কোরআন বা হাদিস যদি আমরা ব্যাখ্যা করি, যেহেতু আমি কেন কোরআন হাদিস নিয়ে আসি, যেহেতু আই এম এক্স প্রেসিডেন্ট অফ IIRO, কোরআনে সাধারণ জনগণের ভোটাধিকারকে নিষিদ্ধ করা হয়েছে। সেখানে বলা হয়েছে সুস্পষ্টভাবে যে জ্ঞানীরা নেতা নির্বাচন করবে, এবং নেতা বিভিন্ন জায়গায় কাজ করার জন্য তার মানে গভর্নর বলেন বা সরকারি কর্মচারী বলেন বা কর্মকর্তা বলেন বা দায়িত্বশীল নেতাকে নির্বাচিত করবে। কেন? এতে কিন্তু দায়বদ্ধতা থেকে যায় দুটি ভাবে। প্রথমত হচ্ছেন যিনি নেতা হচ্ছেন তাকে নির্বাচিত করছেন নেতারা, অর্থাৎ যারা জ্ঞানীরা, যারা অত্যন্ত, এই জ্ঞানী বলতে শুধু যে আমরা লেখাপড়া করব সেটা না, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হতে হবে, সেই জ্ঞানীদের মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে, ন্যায় বিচারের সুস্পষ্ট কাঠামো থাকতে হবে, এবং ইসলামী মূল্যবোধের সুস্পষ্ট নীতি নিদর্শন থাকতে হবে, এবং তার পারিবারিক মূল্যবোধ থাকতে হবে। অতএব এই যে ইসলাম 5টি সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করে দিয়েছেন যে কারা সেই জ্ঞানীদের অংশ হবে, তো তারা নির্বাচিত করবেন রাষ্ট্রীয় নেতাকে। ঠিক সেইভাবে যদি রাষ্ট্রীয় নেতা নির্বাচন, যেটা আমরা দেখি আমাদের দেশের অনেকে বলে রাজতন্ত্র হারাম বা ইসলামে রাজতন্ত্র হারাম না, ইসলামে গণতন্ত্র হারাম না, কিন্তু নির্বাচনী প্রক্রিয়াটা ইসলামে একটু অন্যরকম। যেই জিনিসটা আমরা বর্তমানে দেখতে পাই, যেমন মধ্যপ্রাচ্যে আমরা কি দেখি, একজন রাজা মারা গেলে শুরা কমিটি কিন্তু পরবর্তী নতুন রাজাকে ডিক্লেয়ার করেন, রাজার ছেলেই রাজা হন না, যেহেতু এটা ইসলামে নিষেধ আছেন। ঠিক একইভাবে কি দেখতে পারি, আরেকটি জিনিস দেখতে পারি আমরা ইরানে কি করে,
শূরা কমিটি 5 থেকে 6 জনকে নির্দিষ্ট করে দেয় যে এরা রাষ্ট্রপতি হতে পারবে, তাদেরকে বা জনগণ নির্বাচিত করে। তাদের মধ্যে থেকে 5 জনের থেকে 10 জন নাম জমা দিল শূরা কমিটির কাছে, সেখান থেকে তারা কিন্তু মাত্র 5 জনকে বা 3 জনকে নির্দিষ্ট করে দেন যে এরাই একমাত্র রাষ্ট্রের জন্য ভালো বা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এই দুটা জিনিসই ইসলামে জায়েজ। কিন্তু আমরা কি দেখতে পাই, ইউরোপ আমেরিকাতে আমরা দেখতে পাই যে সাধারণ জনগণ ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করেন, সাধারণ জনগণ ভোট দিয়ে এমপি মন্ত্রী নির্বাচিত করেন, ইভেন স্থানীয় সরকারগুলোতেও সাধারণ জনগণ নির্বাচিত করেন। মানে স্থানীয় প্রতিনিধি, কাউন্সিলর বলেন, মেয়র বলেন, অথবা যেই ভাষাতে বলুক না কেন, চেয়ারম্যান বলেন, তো সেখানে সাধারণ জনগণ এই যে স্থানীয় পর্যায়ে নির্বাচিত করাটা কিন্তু ইসলামে হারাম। অ্যাজ এ মুসলমান বা দায়িত্ব নিয়ে বলছি, কেন স্থানীয় পর্যায়ে সব জনগণ যদি ইসলামপন্থী হয়ে যায়, শয়তান কাজ করবে কোথায়? ইউরোপ আমেরিকাতে আমরা যদি তাকাই তাহলে কি দেখতে পাই? আমরা দেখতে পাই ইউরোপে দেখেন পার্লামেন্টগুলোতে কোনো সরকারি কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বসে না। সব সরকারি কিন্তু ছোট ছোট দলগুলোর সাথে লিয়াজো করে রাষ্ট্র ক্ষমতা চালায়। এতে কি দেখা যাচ্ছে যে কেউ চলে আসে হঠাৎ করে বলে কি গে প্রথাকে জায়েজ করতে হবে। তখন সেই সরকার চিন্তা করে আমি যদি এই প্রথাটাকে এখন এই বিলটাকে পাস না করাই তাহলে কিন্তু আমাকে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে হবে। তিনি ধরেই নিলাম তিনি খুব ভালো খ্রিস্টান ক্যাথলিক, বা তিনি খুব ভালো জিউস, বা তিনি খুব ভালো বুদ্ধ, কিন্তু তারপরও তাকে মেনে নিতে হচ্ছে কারণ তার ক্ষমতা ধরে রাখার জন্য। কেউ বলবে যে লেসবিয়ানকে যে রাষ্ট্র ক্ষমতা আনতে হবে, সেনাবাহিনীতে নিতে হবে। যেমন আমরা জানি যে বাইডেন প্রশাসন কিন্তু হিজড়াদেরকে মার্কিন সশস্ত্র বাহিনীতে নিয়োগ দিয়েছিলেন। ট্রাম্প আবার ক্ষমতায় এসে মার্কিন সশস্ত্র বাহিনী থেকে হিজড়াদেরকে মানে আইনটাকে বাতিল করে দিলেন, অর্থাৎ হিজড়াদেরকে বের করে দিলেন। এই যে জিনিসটা শয়তানের কাজ। আমি কিন্তু এর আগেই বললাম ইউরোপ আমেরিকায় যে ধরনের গণতন্ত্র প্রচলিত হচ্ছে, আবার আমাদের মতো দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা এসব দেশে দেখা যায় যে এই ধরনের গণতন্ত্রে স্বৈরতন্ত্রের জন্ম নেয়। একজন ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় বসে যায় এবং তিনি তারপর সরকারি কর্মকর্তা এবং যাদেরকে তার হ্যান্ডসগুলা থাকে, রাষ্ট্রপতি টুলস, সেগুলাকে নিয়ন্ত্রণ করেন এবং তারা নিজেদের পকেট ভারী করার জন্য, ভবিষ্যতে আখের গোছানোর জন্য তারা সেই ব্যক্তিকেই শুধু রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে রাখে, যেটা আমরা বর্তমানে পাকিস্তানে দেখতে পাচ্ছি বা আমরা বার্মাতে দেখতে পাচ্ছি। ইভেন বাংলাদেশেও গত 5ই আগস্টের আগ পর্যন্ত ছিল, এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বসার পরও আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা ন্যায় নিষ্ঠাভাবে রাষ্ট্র পরিচালনা না করে তারা একটি বা দুটি দলের আস্থা অর্জন করে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছে, এবং তাদেরটাকে তারা 80 থেকে 90% জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে তারা ওই 10% to 12% বা 15% সমর্থকদের আকাঙ্ক্ষাকেই তারা পূরণ করার চেষ্টা করছে। ঠিক এখানে আমাদের যে বিষয়টা ছিল যে সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, এক্ষেত্রে আমি বলতে পারি এখানে বর্তমানে যেহেতু আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ, এখানে অবশ্যই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং অবশ্যই বিএনপি এবং জামাতকেই দায়িত্ব নিতে হবে। এই ধরনের ছলা কলা পূর্ণ হলে 54 বছর তো চলে গেছে, আরও 54 বছর চলে যাবে, বাংলাদেশের লাভের খাতা শূন্যই থাকবে। অর্থাৎ জাতির প্রজন্ম জন্মাবে, প্রজন্ম শুধু ট্যাক্স দিবে, প্রজন্ম শুধু অর্থ উপার্জন করে সরকারকে দিবে, আর যিনি ক্ষমতায় বসবেন বা সরকারি কর্মকর্তা তারা শুধু লুটে পুটে খাবে। সেই অবস্থা চলছে 54 বছর, আরও 54 বছর চলবে, জাতির কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। অতএব আমি আশা করব এই সংস্কার, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, অর্থাৎ ডিম আগে না মুরগি আগে, এই গল্পের মধ্যে আমরা না থেকে আমাদের জাতিকে, অর্থাৎ ভবিষ্যৎ যেন আমরা সুন্দর একটি জাতি গঠন করতে পারি, যেই স্বপ্নটা আর কেউ না দেখুক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বীর উত্তম, তার বক্তব্য দিয়ে আমি কথা দীর্ঘায়িত করলাম না, এবং বেগম খালেদা জিয়া, যিনি কিনা দেশনেত্রী হিসাবে পরিচিত এবং জনগণের মা হিসাবে খেতাব পেয়েছেন, তিনি এবং তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান অবশ্যই দায়িত্ব নিয়েই সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিবেন, এবং তারা বর্তমান সরকারকে বাধ্য করবেন দায়িত্ব নিয়ে, এবং জামাতকেও তারা বাধ্য করবেন। রাজনীতিতে আলোচনা করতে তো দোষ নেই, রাজনীতি সকালে বিকালে পরিবর্তন হতেই পারে, কিন্তু সেটা যেন হয় দেশ ও জাতির স্বার্থে। এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।